প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সফল যারা। আজকে আমি এমন একজন সফল ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি তার জীবনের প্রত্যেকটা সময় আমাদের এই নাট্য অঙ্গনে নাটক, অভিনয়, গান, লেখালেখি এবং মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয় নিয়ে উনি অতিবাহিত করছেন। আমার খুব প্রিয় মানুষ এবং আমাদের এই নাট্য অঙ্গনের একজন আলোচিত এবং পরিচিত মুখ। সবার প্রিয় এবং আমার শ্রদ্ধেয় জনাব খন্দকার আনারুল ইসলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো আছেন? আমিও অনেক ভালো আছি এবং আমার দর্শকরা আপনাকে পেয়ে অনেক খুশি এবং উচ্ছ্বাসিত এ কারণেই যে জীবনটার এই পর্যন্ত আপনি দিয়ে যাচ্ছেন আমাদের এই সংস্কৃতি অঙ্গনে। তো আমরা যেহেতু সফল যারা, আমরা সেই অনুষ্ঠান নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো এবং আমরা সেই শৈশবের স্মৃতি থেকে এই পর্যন্ত আপনার কর্মজীবন এবং কর্মব্যস্ততা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনার পুরো নাম এবং বাবা-মায়ের নামটা? আমার নাম খন্দকার আনোয়ারুল ইসলাম। আমার বাবা খন্দকার মতিউর রহমান। খন্দকার মতিউর রহমান উনি আমার পিতা এবং উনি প্রথমত সেনাবাহিনীতে চাকরি করেছেন, তারপরে পুলিশ ডিপার্টমেন্টে। উনি ব্রিটিশ আমলে কলকাতা পুলিশে চাকরি করতেন 47-এর পরে। এই এই তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং এখানে তিনি পুরনো ঢাকায় তার ট্রান্সফার হয়। তার পরবর্তীতে ইনি নবগঞ্জ থানায় ওনার ট্রান্সফার হয়। সেখানে 1953 সালে আমার জন্ম। আচ্ছা, আপনার আম্মার নামটা? আমার মার নাম হালিমা খাতুন। আচ্ছা, এই পুরানো ঢাকায় বেড়ে ওঠা। হুম, হুম। তারপরে পড়াশোনা কোন স্কুল? হ্যাঁ, প্রথমত প্রাইমারি স্কুল, সেটা হলো জগা মাস্টারের পাঠশালা বলতো, এখন সেটা দয়াগঞ্জ প্রাইমারি স্কুল। তারপরে নারেন্দা গভর্নমেন্ট হাই স্কুল এবং পরবর্তীতে গ্যান্ডারিয়া হাই স্কুল থেকে আমি 1970 সালে ম্যাট্রিক পাশ করেছি। তারপরে সরওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি বিকম পাশ করেছি। বাহ! এই এই যে পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকার আমরা এবং আরেকটা কথা আছে, আমি বাফা যে ইনস্টিটিউট অফ ফাইন আর্টস বাফা, সেটার থেকে আমি নজরুল সঙ্গীতের উপরে একটা কোর্স করেছি। আচ্ছা, এই লেখাপড়া তো গেল। আচ্ছা, ছোটবেলাটা যখন কেবল হাঁটি, হাঁটি পা করে বা দৌড়াদৌড়ি করতেন, পুরান ঢাকার যে এলাকাটা আপনার বেড়ে ওঠা, ওই এলাকার এখনকার পরিবেশ আর তখনকার পরিবেশটা কেমন? অনেক ডিফারেন্স। এখন যেহেতু জনসংখ্যা দেশে বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, এখানে দালান কোঠা, রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো এখনকার ওখানে গেলে পরে আমি যদি এখন থাকি বনশ্রীতে, আমার ওই প্রধান বাসস্থান হলো কেরানীগঞ্জের সুবাড্ডাতে। হ্যাঁ, তা আমি চলে এসেছি এখানে এই বনশ্রীতে, ধরেন 2010 সালে। তখন থেকে এখানে আছি। তো পুরনো ঢাকায় খুব একটা যাওয়া হয়ে ওঠে না। যদি কোনো প্রোগ্রাম থাকে তখন সেখানে যাই। এবং আগেরকার দিনের অনেকেই আমাদের যারা ছিল সহকর্মী, সহযোদ্ধা, অনেকেই নেই, মারা গেছেন। অনেকের সঙ্গে দেখা হয়, তবে সেই স্মৃতিগুলো আমাকে ভাবায়। হ্যাঁ, আচ্ছা, ওই সময় তখন ছোটকালে স্কুল খেলার মাঠ বা হ্যাঁ, হ্যাঁ। দৌড়াদৌড়ি করার, এখন তো ওই পরিবেশটা নাই। এগুলো ছিল আপনাদের ওই সময়? অবশ্যই আমি স্কুল টিমে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমি ডিভিশনেও খেলেছি ফুটবল। আচ্ছা। তো খেলাধুলার উপরে ছিল। পরবর্তীতে আমাকে কোনো একটা দুর্ঘটনার পর থেকে ডাক্তার আমাকে বলেছিল যে, "এখন থেকে আর খেলাধুলাটা আপনি করবেন না।" তারপরের থেকেই আমি আ সাংস্কৃতিক অঙ্গলে যোগ দিলাম। মানে সাংস্কৃতিক চর্চাটা শুরু হলো। চর্চাটা শুরু হলো। তা শুরুটা কি দিয়ে হয়েছিল? মনে আছে? শুরুটা হয়েছিল, আমি তখন ডিগ্রিতে পড়ি। আচ্ছা। আমার এলাকায় প্রাইমারি স্কুলে, আমার যে সুবাড্ডাতে, ওইখানে রিহার্সাল হচ্ছিল নাটকের। হুম। গ্রামের আমাদের বড় ভাইরা তারা রিহার্সাল করতেন। বিশেষ করে টুয়ান, ফনু মজুমদার, আরও যারা আছে, হ্যাঁ, এরকম তারা করতেন বড় ভাইরা। তো আমরা প্রাইমারি স্কুলে ওইগুলো দেখতে যেতাম। আচ্ছা। খুব ভাল লাগতো। তখন হারিকেন জ্বালিয়ে ওই রিহার্সালটা হতো। বিদ্যুৎ তো ছিল না ছিল তখন। না, হ্যাঁ। তো ওইখানে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম মাঝে মধ্যে যে। হুম। তো সেইখানে এই আমাদের শ্রদ্ধেয় গুরু কালিদাস বাবু, উনি একজন চলচ্চিত্রের ডিরেক্টরও বটে এবং লেখকও ছিলেন। আপনারা হয়তো তার নাম শুনেছেন। এজন্য প্রজন্মের অনেকেই তাকে চিনবেন চিনবেন না। না। হ্যাঁ, সেটাই। তারপর কালিদাস বাবু, তো আমাদের রিহার্সালের সময় আর্টিস্টের মানে একটু ঘাটতি ছিল। হুম। তো আমাদের বলল যে, "এই প্রক্সি দাও।" হুম। তো প্রক্সি দাও কিসের? মেয়ের।
মেয়েরা তো যেহেতু ঢাকার থেকে মানে ভাড়া করা আর্টিস্ট তারা, আমি না 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 এটা আমি পারবো না, বলে পারবে, দাঁড়াও একটু দাও, কি কি আছে, ও যা যা বলবে প্রম্পটার তাই তাই বলবে। তাই বললাম এরকম 2-4 দিন গেছে। তারপর এক সময় দেখা যায় যে আরো আর্টিস্টরা, পুরুষ আর্টিস্টরাও আসেন না, তখন সে জায়গায়ও যে আমি প্রক্সি দিতাম। এক পর্যায়ে দেখা গেল যে আমরা দুজন ছিলাম, আর একজন আহসানুল্লাহ চৌধুরী। তো ডিরেক্টর বললো যে এরা তো ভালোই প্রক্সি টক্সি দেয়, এদের কাস্টিং এ নিয়ে নেন। আচ্ছা, হ্যাঁ, যারা লিডার ওখানকার, হ্যাঁ, এনামুল হক টুয়ান বলছে হ্যাঁ আসো, তোমরা দাঁড়াও, করবে। তখন আমরা দুজন ঠিক আছে, একটু এটা কালকে বলি আমরা, পরামর্শ করে পরের দিন গেছি, বানা ঠিক আছে। তো এই শুরু নাটক, এই শুরু, এবং সেখানে একেবারে গুরুত্বপূর্ণ নায়কের চরিত্র আমার, এবং ওকেও দুজনকে দিল একজন। হ্যাঁ, তো আমরা সেই কুয়াশা কান্না নাটকের নাম। আচ্ছা, এখনো মনে আছে, থাকবে না, কারণ অনেক স্মৃতি আছে সেই নাটকে। আচ্ছা, এই নাটকে আসলেন, তারপরে গানের ব্যাপারটা, আপনি তো গানও করেন, এবং বললেন যে বাপা থেকে নজরুল সঙ্গীতের উপরে আপনি সার্টিফিকেট কোর্স করেছি। হ্যাঁ, সেটা হলো কি, আমি নাটক ডিরেকশন দিতাম পরবর্তীতে। আচ্ছা, নাটক লিখে আমার এলাকার অনেক যারা আছে তাদেরকে নিয়ে, আমাদের সমবয়সী যারা আছে তাদের নিয়ে, তো তখন আমি নাটক লিখতাম স্বাধীনতা সংগ্রামের উপরে যেসব ঘটনা ঘটেছে, সব বাস্তব কিছু দেখা মধ্যে, বাস্তব চিত্র ওই নাটকের মধ্যে থাকতো। তো সেইখানে নাটক লিখতে একবার হলো কি, যে আমাদের ওইখানে একটা সমাজ কল্যাণ সমিতি নামে একটা সংগঠন হলো, এবং তখন সেখানে ডক্টর মিজানুর রহমান শেলী, তাকে চিফ গেস্ট করা হলো সমাজ কল্যাণ তরফ থেকে। তা উনি এলেন, উনি এসে আমাদের সঙ্গে পরিচিত হলেন, এবং আরো কায়েশা আহমেদ, উনিও মারা গেছেন। তো আমাকে বলা হলো যে আরেকটা নাটক আপনি লেখেন, সমসাময়িক ঘটনা এবং সমাজ কল্যাণের উপরে নির্ভর করে। তো আমি লিখলাম, তো সেখানে আমি নিলাম ওয়াহিদা রহমান নামে একজন আর্টিস্ট ছিলেন, তাকে আমার বিপরীতে, এবং নাটকটি উনি খুব প্রশংসা, যখন আমাদের মঞ্চায়ন হলো সেদিন তিনি চিফ গেস্ট ছিলেন, এসলেন, আসার পরে পুরোটা ইনি দেখলেন, দেখার পরে আমাকে তার দপ্তরে ডাকলেন, সমাজ কল্যাণ দপ্তর বিজয়নগরে। তো আমি গেলাম, পরে যে শোনেন আপনি তো ভালো লেখেন, তো আপনি আমাদের সমাজ কল্যাণের উপরে কিছু নাটক লিখবেন, সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে, এর উপরে। আমাকে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। করার পরে দেখা যাক, আপনাকে আমরা নিয়ে নেবো, বা আপনি পরবর্তীতে আমাদের এখানে চাকরিও করতে পারবেন। তখন তো আমি স্টুডেন্ট, এবং তার কথা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমি কিছু কিছু লিখলাম, এরপরে মানে এই লেখার আগ্রহটা বাড়লো। আচ্ছা, যেহেতু আপনি এখন তো স্বাধীনতার পরের ঘটনা বলছেন, তো স্বাধীনতা যুদ্ধের বিষয়টা যদি একটু উত্থাপন করতেন, এবং ওই সময়টা আপনার বয়স কত ছিল, বা কি করতেন ওই সময়টা? যেহেতু আমার ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, সবকিছুই হ্যাঁ পুরনো ঢাকা, তখন আন্দোলন সংগ্রাম, দেশ স্বাধীনের আগে সমস্তটাতে আমি বিশেষ করে যোগ দিতাম। আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, সবাই যেতাম। পলিটিক্স কি বুঝতাম না, কিন্তু বুঝতাম যে দেশ, আমরা যেহেতু পরাধীনে, হ্যাঁ পরাধীনে আছি, পাকিস্তানিদের এই স্বৈরাচার মনোভাব আমাদের ভাল লাগে না, আমরা যেতাম স্বতঃস্ফূর্ত ভাবে যতক্ষণ সময় পেতাম আর কি, পড়ালেখার পাশাপাশি। তারপরে তো 70 সালে মেট্রিক পাস করার পরে 71-এ তখন তো বিভিন্ন সমস্যা থাকলো, ইলেকশন হলো, বাঙালি ক্ষমতা পেল না, এই নিয়ে তো বঙ্গবন্ধুর নেতৃত্বে অনেক কিছুই হলো। আমরা সেখানে গেলাম, 7ই মার্চের ভাষণ খুব সামনে থেকে দেখলাম, নেতাদের দিকে দেখেছি, অনেক নেতাকে। যুদ্ধের ভিতরে কোনো ঘটনা? হ্যাঁ, যুদ্ধের মধ্যে ঘটনা আছে এরকম যে আমার একজন সহযোদ্ধা, ওর নাম ফারুক আহমেদ, হ্যাঁ, দেশটা যখন স্বাধীন হয়ে গেল তখন তো একটু আনন্দ। আমি গেলাম বাবা মার সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জে। তখন 2 দিন থেকে আমি আবার চলে এসেছি যাত্রাবাড়িতে। আপনি যুদ্ধেও গিয়েছিলেন? আমি যুদ্ধে ছিলাম, একেবারে পুরো 9টা মাসে ছিলাম যুদ্ধের ময়দানে। হ্যাঁ, তো সেক্টর কমান্ডার কে ছিল আপনার? আতিক। হ্যাঁ, তো ওইখানে এসে শুনতে পেলাম একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে? ফারুক মারা গেছে। ফারুক মারা গেল কিভাবে? তরতাজা মানুষ, যুদ্ধের পরে। হ্যাঁ, আমরা ও খেলার পার্টি, সহপাঠী, অনেক কিছুর মধ্যে আমরা একসাথে লেখাপড়াও করেছি। তো কিভাবে মারা গেল? সে দেশ স্বাধীনের পরে একজন মেজর পাকিস্তানি এসে পালিয়েছিল গ্রান্ডারিয়া ঘুন্টিগড়ের ওইখানে। হ্যাঁ, একটা বাড়িতে, সেই বাড়ির মালিক ছিল একজন নন বেঙ্গলি। সেই ইসলামিয়া কলেজ
তখনকার আমলে, এখন যেটা কবি নজরুল কলেজ, সেখানকার সে আরবির টিচার ছিল। তো ওই মেজর এসে ওইখানে পালিয়েছিল। ওরা কারণ সোর্সের মাধ্যমে খবর পেয়েছে যে এখানে একজন পলাতক মেজর আছে পাকিস্তানি। তো ওরা দুইজন, একজন হলো মিজু আর একজন হলো ওই ফারুক, এরা দুজন গেছে। হ্যাঁ, যাওয়ার পরে সেখানে ওরা একটা স্টেন গান নিয়ে গেছে, স্টেন গানটা লক করা। হ্যাঁ, গেছে পরে পরে ওইখানে ওই মেজর, তো ওরা তো সাবধানী মানুষ, তাই না, ওদের আতঙ্ক আছে ভিতরে। হ্যাঁ, তো ওই জেলে কোঠার উপর থেকে দেখতে পেয়েছে যে দুইজন এসছে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, চেষ্টা করতেছে ভেতরে ঢোকার জন্য, দরজা বন্ধ, লোহার গেট। তো ওরা যখন উপরে উঠছিল, ফারুক ওই উপর থেকে ওই মেজর গুলি করছে আত্মরক্ষার্থে। সে বুঝতে পেরেছিল যে এখন তিনি বাঁচতে পারবেন না বা ধরা পড়বেন, এরকম একটা কিছু। তো মেরে ওই লাশটা নিচে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে ফারুক ওকে কাঁধে নিয়ে আসছে লোকজনের ইয়েতে, সহায়তায়, যাত্রাবাড়িতে। তো এটা একটা বিরাট স্মৃতি এবং কষ্টদায়ক যুদ্ধের পরে একজন সহযোদ্ধাকে হারালাম। এবং পরবর্তীতে ওই বাড়িটাতে আমরা ক্যাম্প করলাম, অস্থায়ী একটা ক্যাম্প। ওইখানে যে উঠলাম আমরা। উনি কি পালিয়ে গেছিলেন? হ্যাঁ, পালিয়ে গেছেন, ধরা যায়নি। এবং ওর পরিবারে যারা আছে সবাই পালিয়েছে, সবকিছু রেখে। হ্যাঁ, কোনো কিছুই তারা নিতে পারেনি। তো আমরা ওখানে ক্যাম্প করলাম। ক্যাম্প করার পরে আমরা ওখানে তো থাকতে হলে কিছু নিয়ম কানুন আছে, যদিও আমরা শত্রু মুক্ত, তারপরে ওটা একটা পাহারা সিস্টেম আছে বাই রোটেশন। হ্যাঁ, তো সে একদিন সকালবেলা আমার এক পালা পড়লো। তো আমার কাছে ছিল একটা অস্ত্র, সেটা G3 গুলি ব্যবহার। হ্যাঁ, তো আমি সেটা নিয়ে বসেছি বারান্দায়, যে বসে চেয়ারে বসে ওই অস্ত্রটা যখন এইভাবে রাখলাম, তখন শাট করে একটা গুলি আমার একেবারে কান ঘেঁষে দিক দিয়ে চলে গেল। হ্যাঁ, সবাই দূরে দূরে ছুটে আসলে কি হয়েছে, কিছু গোলাগুলি, শত্রু কিনা, যার যা আছে অস্ত্র টস্ত্র নিয়ে কিভাবে কি হলো। এসে দেখে আমি বসে আছি একেবারে চুপচাপ। মানে ওই সময় লাগতো আপনি তো, হ্যাঁ, একদম মারা যেতাম। তো এইটা অনেক বড় দুঃখের স্মৃতি। যেহেতু এখানে একজনকে আমরা হারিয়েছি, তারপর হয়তো আমিও ওইভাবে চলে যেতাম, সবার জন্য একটা দুঃখ ব্যাপার হতো। ওই যে ফারুক নামে কিন্তু যাত্রাবাড়িতে একটা ফারুক সড়ক আছে। হ্যাঁ, ওই ফারুক, ওদের বাড়ির যে রাস্তাটা, গলিটা বট গাছতলা, ওটার নাম শহীদ ফারুক সড়ক। আরো একবার একটা ঘটনা ঘটেছিল এই দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে। তখন পাকিস্তানিরা বেপরোয়া হয়ে গোলাগুলি করতেছিল, হেলিকপ্টার দিয়ে, মানে সাধারণ মানুষের বাড়িঘর উপরে বোমিং করছিল। এই অবস্থায় আমার ওই কাঁঠাল বাগান, আমার চাচা আছে অ্যাডভোকেট রেজাউল করিম, উনি আমাদের বললেন যে এখানে আর থাকবো না, চলো আমরা কোথাও চলে যাই গ্রামে, শহর ছেড়ে। তো আমরা যাচ্ছিলাম আমার বোনের বাড়ি গৌরনদী বরিশালে, ওখানে তার বিয়ে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, গয়নার নৌকাটা কি জিনিস অনেকে হয়তো বুঝবে না, যদি একটু বুঝাই বলতেন। আচ্ছা, গয়নার নৌকা হলো কি, যে আগেকার দিনে যেমন ঢাকার থেকে বাইরে চকবাজার ওইসব এলাকার থেকে, লালবাগ, হ্যাঁ, ওখান থেকে মানুষজন ওই বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনে, দোকানদাররা বিশেষ করে তাদের মালামাল জেলা শহর বা মফস্বল শহরে যেত, হ্যাঁ, নিয়ে যেত। হ্যাঁ, তো এগুলা একটু বড় ধরনের নৌকো, যার উপরে ছই দেওয়া আছে উপরে, এরকম ঢাকনা। হ্যাঁ, একটু বড় ধরনের অনেক মালামাল পরিবহন করা যায়। কারণ তখনকার দিনে তো এরকম আধুনিক লঞ্চ বা ছিল না, হ্যাঁ, এগুলা যেত না, ছিল খুব সীমিত আকারে, ছোট আকারে। তো ওগুলা দিয়ে ওরা মালামাল পরিবহন করতো। তো ওই নৌকাগুলো সোয়ারি ঘাটে থাকতো, এবং ওখান থেকে আমাদের ওই সুবাড্ডা একটা খাল আছে, খাল দিয়েও যেত। হ্যাঁ, আমরা দেখতাম ওই নৌকাগুলির সঙ্গে পরিচয় ছিল। তো ওই গয়না নৌকা ওগুলোকে বলা হয়। এবং আমরা ওই আমার চাচা, উনি একটা রিজার্ভ করে নিয়ে আসছিল গয়না নৌকা, সেই গয়না নৌকা করে আমরা যাচ্ছিলাম রাতের বেলা পালিয়ে। তো কিছু দূর যাওয়ার পরে ফতুল্লা, এগুলো তো তখন ইঞ্জিন ছিল না, মানে না দাঁড় বা হতো, আর বাতাস থাকলে পাল তুলে দিত, টেনে নিয়ে যেত। হ্যাঁ, টেনে নিয়ে যেত। তো আমরা ওই পোস্তখোলা গেছি পরে, ওখান থেকে আর্মি ক্যাম্প ছিল, ওইখানে একটা তেলের ডিপোর মতো ছিল, সেইখানে থেকে এক আর্মি তাদের ওখানে ক্যাম্প। হ্যাঁ, ওখান থেকে আমাদের ডাকলো, উর্দুতে বললো এই দাঁড়াও। তো ওই মাঝি ভেরালো, আস্তে আস্তে করে পারে গেল। তারপরে প্রশ্ন করলো যে তোমরা কোথায় যাচ্ছ, উর্দুতে। হ্যাঁ, তো আমার চাচা একটু বাংলা
উর্দুটা তো তেমনটা বোঝে না বা বলতেও পারে না, একটু বাংলা ইংরেজি মিলে টেলে একটু বললো। তখন উনি খুব ক্ষেপে গেলেন যে তোমরা সবাই যদি এইভাবে শহর ছেড়ে চলে যাও তো এই শহরে থাকবে কারা, শূন্য হয়ে যাবে, যেতে পারবে না। উর্দুতে বললো সমস্তটাই, আমি বুঝতে পারি, আমি বুঝে নিয়েছি। তো এটা বলার পরে উনি একটু আপিল করতেছিল যে না দেখেন আমি তো ভয় পাই, বাচ্চা কাচ্চা আছে অনেক মানুষ কিন্তু গয়না নৌকার মধ্যে। তো বললে যে কোনো কথা শুনতে চাই না, আই ডোন্ট হিয়ার এনিথিং, গো ব্যাক। এটা বলে হোয়ার ইজ মাই এমজি। একজন এসে ওনার একটা এলএমজি হাতে দিল, সে সেটা দিয়েই গুলি করা শুরু করলো, ডাটা 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 করে। হ্যাঁ, গুলি শুরু করলো, মানে ও আমাদের শুধু ভয় দেখালো। পানির মধ্যে গুলিগুলো কাপ কাপ করে আওয়াজ আসতেছে গুলির। তো আমি ভাবলাম যে এই বুঝি শেষ। হ্যাঁ, কিন্তু উনি গুলি করেননি, গুলি ব্রাশ ফায়ার করেছেন, কিন্তু দুই পাশে, নৌকার দুই পাশে। হ্যাঁ, সবাই স্তব্ধ, কোনো কথা নাই। আস্তে আস্তে মাঝি নৌকা ঘুরালো, ঘুরে তারপরে পোস্তগোলার ওইখানে ইট ভাটা আছে ওইখানে, হ্যাঁ, একটা ছোট্ট খালের মতো, ওইখানে দিয়ে ভেতরে চলে গেল। যাই আমরা সারা রাত ওইখানে থাকলাম এক বাড়িতে। তারা আমাদের রেঁধে খাওয়ালো, আমাদের থাকার জায়গা দিল। হ্যাঁ, তখন তো শীতের দিন, হ্যাঁ, ডিসেম্বর মাসের শেষ প্রথম দিক দিয়ে আর কি। এটাও একবার বেঁচে গেলেন এখানে, গুলিটা হলে তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যুদ্ধের কথা শুনলাম, এবার আমরা একটু কালচারাল অঙ্গনে আসি। এই গানটা যে শুরু করলেন নজরুল, আচ্ছা আচ্ছা, এটা কি কোনো অনুষ্ঠানে তখন গাইতেন এলাকায়? হয় কি যে আগে আমরা বিয়ে বাড়িতে গান করতাম। আচ্ছা, কোনো হলুদের অনুষ্ঠান বা কোনো কিছু আগে বিয়ে হবে ফাইনাল, তার আগে কিন্তু আগের রাতে হলুদ টুদ হতো যেদিন, সেদিন এরকম গান হতো। তখন এরকম ব্যান্ড ট্যান্ড এরকম ছিল না। তো তো আমাদের কাছে ছিল যে কঙ্গো, ওই একটা ছেলে আছে কনা নাম ওর, ও ওইটা বাজাতে পারতো। আর আমরা সব সেই আমলের যত গান টান আছে এগুলো গাইতাম। সেরকম গান কি মনে আছে? এক লাইন গাইবেন? ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাসাতে, ওরে মালেকা। এটা তো খুব জনপ্রিয় হয়েছিল আমাদের আজম খান সাহেবের গান। তারপরে আরেকজন ছিলেন ওই যে, সরি, আরেকজন কি সঙ্গীত শিল্পী? হ্যাঁ, সঙ্গীত শিল্পী ছিল সেই আমলে। হ্যাঁ, খুব ভালো গাইতো তারা। হ্যাঁ, তারপরে তারও কিছু জনপ্রিয় গান ছিল, আমরা সেগুলোও গাইতাম। তো এগুলো গাইতে গাইতে আমরা ভাবলাম যে এক পর্যায়ে যে গান শেখাও প্রয়োজন, শিখে টিকে গান গাওয়া। তারপরে গান শিখলেন? তারপরে সেটা অনেক পরে। আচ্ছা, নজরুল সঙ্গীতের যে গান আপনি শিখলেন এবং এটা নিয়ে আপনি একটা সার্টিফিকেট কোর্সও করছেন, তো নজরুল সঙ্গীত কি বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করছেন? খুব একটা গাওয়া হয় না, কারণ কি আমি নাটকের দিকে এত বেশি মনোযোগ হয়ে পড়লো যে আমি সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইনি। তবে আমার ছেলে মেয়েরা পরবর্তীতে তারাও সঙ্গীত শিল্পী হয়েছে। তারা ছোটবেলার থেকেই বিটিভিতে বিভিন্ন গান করতো, তারপরে তারা ওই বাফার থেকেই তারা সার্টিফিকেট কোর্স করেছে, করার পরে তারা তালিকাভুক্ত হয়েছে বিটিভির আধুনিক গানে, এবং নজরুল সঙ্গীতও গাইতো তারা মাঝে মধ্যে। আচ্ছা, আমার ছেলে ও এখন দেশে নাই, ও ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং করেছে লন্ডন, ইংল্যান্ডে, সেখানে আছে। সেখানে সে বিভিন্ন প্রোগ্রামে গান করে মাঝে মধ্যেই। আচ্ছা, হ্যাঁ। তো যেহেতু সংস্কৃতি অঙ্গনের মানুষ, আপনার পরবর্তী প্রজন্ম তো হবেই। আচ্ছা, আপনার বাবা বা মা এই যে নাটক করতেন বা গানের সাথে সংযুক্ত ছিলেন, ওনারা কি এই বিষয়টা কেমন দেখতেন? না 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 না, ওনারা খুব ভালো ভালো দেখতেন, কি মন্দ দেখতেন সেটা না, ওনারা কোনো কিছু বলতেন না। আচ্ছা, আমি যখন যেটাই যা করি তারা ভাবে যে এই ছেলে নষ্ট হবে না, এবং এটা যারা এর ধরনের কথাবার্তা বলে তারা নিজেরা খারাপ। হ্যাঁ, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন খারাপ হয় না। বুঝছি। এই যে বাবা মায়ের তো একটা অনুপ্রেরণা বা সাপোর্ট ছিল দেখে আজকে আপনি এত দূরে আসছেন, এবং আপনার সাপোর্ট আছে দেখে আপনার ছেলেমেয়েরা গান শিখছে, তারাও বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে তারা প্রতিষ্ঠিত। একটা কথা বলি, যেটা হয় কি, আমার গানের প্রতি শোনার ইকেই আমার মা গাইতে পারতেন গুনগুনিয়ে ভালো, এক। আর আমার বাবা কলকাতা থেকে গ্রামোফোন ফোন এনেছিলেন। হ্যাঁ, গ্রামোফোন বলতে কি ওই যে রেকর্ড বাজতো, এরকম বড় একটা স্পিকার, হ্যাঁ, ওটা চাবি দিয়ে বাজানো হতো। হ্যাঁ, তো এইগুলা শুনতে শুনতে একবার ছোটবেলায়। হ্যাঁ, তখন তো এই সমস্ত মানে নরমাল ফ্যামিলির কাছে এগুলো থাকতো না। না, আমার বাবা খুব শৌখিন লোক ছিল, এবং সে এগুলো এনেছে, হ্যাজাক লাইট, বিভিন্ন জিনিসপত্র। কলকাতা থেকে 47 বিদেশ ভাগের পরে এখানে আসেন,
তখন ও, অনেক কিছু নিয়ে এসছে। তখন তো ওই যে স্টিমারে আসতো আচ্ছা গোপালগঞ্জ থেকে, এই গোপালগঞ্জ এসে নামতো কলকাতা থেকে এখানে। আচ্ছা, ডাইরেক্ট স্টিমার ছিল। হ্যাঁ, স্টিমার সার্ভিস ছিল। আহ, তো আপনার যে এরপরে আসলেন নাটক লেখা, টেলিভিশনে কত সালে আসা? আচ্ছা, সেটা হলো কি, আমি 85 সালে, হুম, এর আগে আমি ইয়েতে করতাম, ওই প্রতিদ্বন্দ্বী ক্লাবে। আচ্ছা প্রথমত করতাম কি কমার্শিয়াল ড্রামা যেটাকে আচ্ছা, বলে, প্রতিদ্বন্দ্বী ক্লাব মানে কি এটা পুরান ঢাকা? পুরোটা শাঁখারি বাজার এবং শাঁখারী বাজার। পরেশ আচার্য হ্যাঁ, ওটার ওখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী নামে একটা বড় পূজাও হয় একদম আমাদের প্রতি বছর জগন্নাথ ইউনিভার্সিটির একদম ঘেঁষে পেছনে। ঘেঁষে, হ্যাঁ হ্যাঁ, একটা আমিও স্কুল যেহেতু আছে। জগন্নাথে পড়ছি, ও, আচ্ছা আমার ফিলোসফি ডিপার্টমেন্ট ছিল একদম আমার পাঁচতলার পেছনে এই শনি মন্দিরটার সাথেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা প্রতি বছর ওই হ্যাঁ, দুইটা তিনটা পূজা হতো ওখানে। হ্যাঁ, পূজায় আমরা পার্টিসিপেট করতাম, চাঁদা উঠাতাম এবং ওখানে থাকতাম। একটা বিরাট মানে হুম। উৎসবটা মনে হয় যে আমাদের সবারই। সেটাই। এভাবেই থাকতাম ওখানে। ওদের সঙ্গে পরেশদা খুব ভালো মানুষ ছিলেন, ওনার অনেক প্রতিভা ছিল। তো সেইখানে হয়েছে কি, আমি হুম, আগে কমার্শিয়াল নাটক করতাম। কমার্শিয়াল নাটক বলতে কি, আমরা নিজেরা অর্গানাইজ করে চাঁদা দিয়ে একজন ডিরেক্টর রাখতাম এবং ডিরেক্টর ডিরেকশন দিত। তখন আমরা বিভিন্ন নাটক, আমরা ওই তখনকার আমলেতে আমাদের রাইটার তেমন একটা এইভাবে ছিল না, যারা হুম। ছিল তাদের কিছু নাটক, তারপরে কলকাতা থেকে কিছু নাটকের হ্যাঁ, বই এনে। বই, হ্যাঁ, যেমন মা মাটি মানুষ, সিঁদুর নিয়ে না মুছে, এরকম অনেক আচ্ছা নাটক আছে। হ্যাঁ, এই নাটকগুলা যাত্রা টাইপের, কিন্তু এটাকে আচ্ছা একটা নাট্যরূপ দেওয়া হতো মঞ্চের জন্য। আচ্ছা হ্যাঁ, এটা দিলীপ সরকার আমার প্রথম, আমার ওনার হাত ধরে আমি মঞ্চে উঠি। হ্যাঁ, আচ্ছা, এর আগে তো আমি আমার গ্রামেই করেছেন করেছি। কিন্তু হ্যাঁ, ঢাকাতে। ঢাকাতে। হ্যাঁ, তো এই লালকুটি হল, হুম, ফরাজগঞ্জ, যার সঙ্গে পরিচয় আছে নিশ্চয়ই হুম, নাকি? হুম। আচ্ছা, ওইখানে আমরা করতাম প্রায় এখন বছরে তিনটে এখনো চারটে লালকুটিতে নাটক হয়, হয়, কিন্তু আমরা অনুষ্ঠান। যাই না, যাওয়া হয় না যেহেতু। এখন হয় ইয়েতে জহিরান জহিরায়নের বেশি। সাংস্কৃতিক কেন্দ্র, ওটা একটা নতুন হল হয়েছে, ভালো। তার সূত্রাপুর। সূত্রাপুরে। তো আমরা রিহার্সেলের জায়গাটা ছিল খুব কম। তা আমরা প্রতিদ্বন্দ্বী ভবন, যেটা প্রতিদ্বন্দ্বী ক্লাব পরেশদার, হুম, ওইখানে রিহার্সেল হতো এগুলোর। তো ওই রিহার্সেল করতে করতে একদিন পরেশদা দেখতেন যে আসে যায়, তা আমাকে একদিন ডেকে পাঠালেন যে একজনকে দিয়ে যে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হুম, আমার পরিচয় নেই, দেখে আসি যাই। তো যাওয়ার পরে উনি বললেন, আপনাকে ওদের দেখি নাটকের প্রতি অনেক ঝোঁক আছে, কিন্তু আপনি গ্রুপ থিয়েটার চর্চা করবেন হুম, আমাদের সাথে? যে হ্যাঁ করবো। বল যে আসেন, আমরা নতুন নাটক নিয়েছি একটা, বর্বরবাসী হুম, নাটকের নাম, ওটাতে আপনি কাস্টিং থাকেন। তা আপনাকে এখন যেটা দেয় সেটাই করেন, কারণ কাস্টিং গুলো হয়ে গেছে হুম। অলরেডি। তো আপনার ছোটখাটো কিছু আছে, করবেন? আমি হ্যাঁ হ্যাঁ করবো। পরে তো আমাকে ডেকেছে, এটা একটা বিশাল ব্যাপার। হুম, আমি মনে করলাম, গেলাম, রিহার্সেল করলাম। তখন সেখানে কাজ করতো পাপিয়া সুলতানা, পুতুল, দিলারা, ইয়াসমিন, হ্যাঁ, এরকম আরো অনেক, মুজিবুর রহমান, তারপরে রতন দা, অনেকেই। হুম, তো করলাম ভালোভাবে। পরবর্তীতে আস্তে আস্তে আমাকে ভালো ভালো ক্যারেক্টার দেওয়া হলো। ওখানে গরুর গাড়ি হেডলাইট করলাম, নৈশ ভোজ করলাম। হুম। হ্যাঁ, নীলাচলে মহাপ্রভু, সেই নীলাচলে মহাপ্রভু আমরা ইয়েতে করেছি, ঢাকেশ্বরী মন্দির, তারপর টিকাটলি, এইসব জায়গায়, ওখানে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, তা এইভাবে আমার যাত্রাটা শুরু। এই প্রায় কিছুদিন পরে, অনেকদিন পরে দেখা গেল যে ওই ক্লাবের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল কমিটি নিয়ে। তো পরেশদা অভিমান করে ওই দলটা ছেড়ে দিলেন। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে ছেড়ে যাওয়া মানে কি, আপনাদেরও দূরে চলে যাওয়া। একদম নাটকেই বন্ধ হয়ে গেল। হুম, তা বাধ্য হয়ে পরে কি করার, নাটকের পোক তার মাথায় ঝেড়ে ফেলতে পারি না। তো সেখানে পরবর্তীতে ইয়েতে যোগ দিলাম, লোকনাট্য দলে আচ্ছা। বিজ্ঞাপন দিল, সেই বিজ্ঞাপন ধরে গেলাম। যার পরে টিএসসি তে লোকনাট্য দল মানে কি? লিয়াকত আলী আকিব ভাইয়ের, হ্যাঁ, কার্জন হল ক্যাফেটেরিয়াতে ওনাদের রিহার্সেল হয়, সেখানে গেলাম, ইন্টারভিউ দিলাম। এবং লাকি ভাই বলল, আমি তো পুরনো ঢাকার মানুষ, আপনি মানুষ পুরনো ঢাকার, হুম, হ্যাঁ একটা। হ্যাঁ, আপনি কাজ করবেন? আমি হ্যাঁ করবো। এই নিয়ে এলাম। তখন পদ্মা তারপরে নদীর কি? মাঝি, তারপর পদ্মা নদীর মাঝি। মাঝিতে আমাকে কাস্টিং দেওয়া হলো, প্রীতম মাঝির চরিত্রে করলাম। সেখানে কিছু অনেকদিন গেল, যার পরে এরপরে হয় কি, যে আমি তো আবার চাকরি করতাম পাশাপাশি আদমজি জুট মিলের ল ট্যাক্স ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, গুরুত্বপূর্ণ একটা শাখা। তো সেইখানে চাকরি করতে করতে হয় কি, যে ওখানে রিহার্সাল হয় 5টায়, আমি প্রতিদিন সময় মতো আসতে পারি না। অফিস শেষ করে। হ্যাঁ, অফিস শেষ করে।
হ্যাঁ, তো সেখানে ভালো ভালো আর্টিস্টরা সবাই। এখন কি করার, তার লাকি ভাইকে বললাম যে ভাই আমার তো এরকম সব অসুবিধা। বলে যে অসুবিধা হলে তো সমস্যাই, আর প্রতিদিনই আসতে হয়। তো আচ্ছা ঠিক আছে, আপনি না হয় থাকেন, আসেন যখন, থাকেন যুক্ত হয়ে। এই করতে করতে আর কি বেশ কিছুদিন পরে আস্তে আস্তে আমি ডিটাচ হয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, টেলিভিশনে শুরু করলেন কার টেলিভিশনে মাধ্যমে? এটা শুরু করলাম ওই যে 85 সালে হুম। বাবা সম্মেলন প্রতিদ্বন্দ্বীর নাটক এর জন্য, আমাদের মঞ্চ নাটক আর কি, ওইটা হলো টেলিভিশন। টেলিভিশনে 85 সালে। তো সেইখানে আমাকে দেওয়া হলো একটা চরিত্রে, আমার বিপরীত ছিল পাপিয়া সুলতানা পুতুল, হ্যাঁ, একটা রোমান্টিক ক্যারেক্টার। তো সেইখানে করলাম এটা, তখন মনে গেঁথে গেল যে টেলিভিশনে আসতে আসতে হয়। আচ্ছা, টেলিভিশন নাটক যখন দেখলো, দেখার পরে আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী তাদের কেমন? ওরে বাবা রে বাবা, আমার তো অফিস থেকেও এই বিষয় নিয়ে আমাকে ডাকতো যে আপনার নাটক দেখলাম, ভালোই তো করেন। মানে এই যে আরো বেশি নিজের ভিতরে উৎসাহ পেলেন। উৎসাহ কি, আমরা নাটকের শিল্পী হিসেবে নাটকে কাজ করি। এরপরে হলো কি যে আমার তো একটু মাথায় চেপে গেল যে টেলিভিশনে নাটক করতে হবে। তখন এসে বিভিন্ন ভাবে যারা পরিচিত লোকজন হয়ে গেল কিছু কিছু, তারা ধরলাম, এবং তারা কিছু কিছু ক্যারেক্টার দিত ছোটখাটো করতে 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 এক পর্যায়ে অডিশন দিয়ে পাশ করলাম। পাশ করার পরে এই নিয়মিত শুরু হলো। হ্যাঁ, তারপরে ওই যে বাবু ভাই আছে, মেহেদি হাসান বাবু এবং আলী ইমাম সাহেবের, উনি কাজ করতেন। এর আগে ইউসুফ সালাম, আর একজন লুৎফুর রহমান ছিলেন, তার নামও বাবু। স্বাস্থ্য তত্ত্ব, সুখী পরিবার, ওইটাতে ভালো ভালো ক্যারেক্টার। আপনার সাথেও আমি অনেক কাজ করেছি, আমার সৌভাগ্য। অবশ্যই অনেক কাজ, বাবু ভাইয়ের কাজ। হ্যাঁ, বাবু ভাই বলতে কি ওই যে আলী ইমাম সাহেবের নাটক। ভালো আর্টিস্ট তুমি, ইম্প্রোভাইজ করে অনেক কিছু করতে পারো। আমরা ভয়েস অফ আমেরিকার ওটা আমাকে একটা ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমারও সৌভাগ্য যে আমি বাই ডিরেকশনে নাটক করেছি। এটা আমরা 2-3টা শো হয়েছিল গাজীপুরে, ঢাকাতে। ইভেন ওইখান থেকে ভাইয়ের সাথে আমার একটু আন্তরিকতা অনেক বেড়ে গেছে, এবং উনি সবসময় আমারে বড় ভাইয়ের মতো, বাবার মতো উনি স্নেহ করেন, ভালোবাসেন। তো আমিও চাই যে আমার এই সমস্ত বড় ভাইগুলো আছে দেখে আজকে আমি উত্তম আপনাদের সামনে আরো এগিয়ে যেতে পারছি। তো বিষয়টা হলো কি, উত্তম আসলে প্রতিভাবান একজন শিল্পী। সে আপাতমস্ত এই লাইনেই আছে। সে যদি অন্য কোথাও যেত, হয়তো বা এর চেয়ে ভালো কোনো অর্থনৈতিক সুবিধা বা বেশি কিছু অনেক কিছু হয়ে যেত, কিন্তু সেটা ছাড়েনি, এটার সঙ্গেই লেগে আছে উত্তম। এটা আছে আর কি আপনাদের ওই যে দেখা দেখি। তো এরপরে যে আপনি কি চলচ্চিত্রে অভিনয় করেছেন? চলচ্চিত্রে অভিনয় করেছি, ওইগুলো উল্লেখযোগ্য কিছু না। তবে এর মধ্যে একটা করেছিলাম বঙ্গবন্ধুর উপরে, আমাদের সাইদুর রহমান সজল সাহেব, প্রিয়াঙ্কা গ্রুপের মালিক, উনি একটা চলচ্চিত্র করেছেন। ওইখানে একটানা 15 দিন আমি অভিনয় করেছি। আচ্ছা, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, আমার একটা কথা, কোনটা বেশি আপনাকে ভালো লাগে বা ভালোবাসে? এখন তো মঞ্চটাও যেভাবে আঁকড়ে রেখেছি, পাশাপাশি টেলিভিশনে আমি তো রেডিওরও আর্টিস্ট, তারপরে ওই দুরন্ত টেলিভিশনের আপনার কি বলে একটা ভোকাল আর্টিস্ট। তা আমি আবার এর পাশাপাশি আগে করতাম, এখন এটা ছেড়ে দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাটকগুলো ডিরেকশন দিতাম। ডিরেকশন দিতাম, যেমন অগ্রণী ব্যাংক, ওদের বাৎসরিক নাটকগুলো, মানে কমার্শিয়াল নাটক, বিনোদন ধর্মী নাটকগুলোকে কমার্শিয়ালও বলা যায় না, বিভিন্ন প্রতিষ্ঠানের নাটকগুলো। এবং এই নাটকগুলো কিন্তু প্রচুর দর্শক হয়, প্রচুর মজা হয়। আমিও মাঝে মধ্যে কিছু নাটকে অভিনয় করেছি। তো এই যে এই নাটকের ডিরেকশন দেওয়া কিন্তু অনেক কঠিন, সহজ ব্যাপার না। যেহেতু আমার এই নাটকের উপর কিছু লেখাপড়া আছে, ওয়ার্কশপ করা আছে বড় বড়, ইনস্টিটিউট অফ ভিজুয়াল আর্ট থেকে আমি সার্টিফিকেট কোর্স করেছিলাম। এটা আমাদের যে ফরিদুর রহমান আছেন, বিটিভির ছিলেন, ওনার ওয়াইফ মাহমুদা বেগম হেনা, মাহমুদা বেগম হেনা, উনি এনএসডি করার লোক। তো ওনার একটা প্রতিষ্ঠান ছিল যেখানে অভিনয়, তারপরে ডিরেকশন, রাইটার, কোরিওগ্রাফ, লাইট, তারপরে ক্যামেরার কাজ, এগুলো সব আর্ট কালচারের যা কিছু আছে, শুদ্ধ সঠিক উচ্চারণের উপরে সবকিছু আছে। ওটা লম্বা কোর্স, 6 মাসের মতো। আচ্ছা, শিল্পকলার সাথে তো আপনি দীর্ঘদিন জড়িত। ইভেন শিল্পকলায় একদিন না গেলে কেমন লাগে আপনার কাছে? এখন তো অভ্যেস হয়ে গেছে যে দীর্ঘদিন যাওয়া হয় না ওইখানে।
রাজনৈতিক পরিস্থিতির কারণে শিল্পকলাটা এখন অন্যরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো শিল্পকলায় তো প্রতিদিনই আমার যাওয়া হতো বলতে গেলে, কোনো কাজ না থাকলেও যেতাম, আড্ডা দিতাম, কোথাও নাটক দেখতাম। এই ওটা আমাদের একটা মানে সেকেন্ড হোম বলা যায় শিল্পকলা। এই জীবনে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হয়তো বা পাননি, যেটা চেয়েছেন হয়তো তার চেয়ে কিছু জায়গা বেশি পেয়েছেন, কিছু হয়তো পাননি। তো অপূর্ণতা কি আছে আপনার? এটা নিয়ে কখনো ভাবি না যে অপূর্ণতা কি আছে, এটা নিয়ে ভাবি না। আমি মনে করি যে উপরওয়ালা আমাকে যেখানে যেভাবে রেখেছে এটাই ভালো, এটার জন্য আমি তার কাছে শুকরিয়া সবসময়। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম সফল যারা, তো আপনি নিজেকে কতটুকু সফল মনে করেন? অবশ্যই আমি আমাকে সফল মনে করি এই ক্ষেত্রে যে আমি আমার ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করেছি, তারা ভালো অবস্থানে আছে দেশে বিদেশে। হ্যাঁ, তারপরে আর্ট কালচার লাইনে মোটামুটি অনেকেই জানে শুনে সবার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তাই এইটাই আমার কাছে বড় একটা সফলতা। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, লেখালেখি তো আপনার সেই নাটক লেখা তো সেই মানে কিশোর জীবন থেকেই আমি বলবো। হ্যাঁ, তো আপনার বাজারে লেখার কি বই আসছে? আমার লেখা একটা বই গত 21শে ফেব্রুয়ারিতে বই মেলাতে এসেছিল, নবযুগ প্রকাশনীর অশোক রায় নন্দী, উনি আমার এই বইটা ছেপে দিয়েছিলেন। তা আমার কাছে তো টেলিভিশনেরও তো অনেক নাটক আছে, তারপরে মঞ্চের আছে 15-16টা নাটক। হ্যাঁ, তা ওর মধ্যে থেকে 3টা নাটক আমি বেছে দিয়েছিলাম দাদাকে, অনেক 3টা নাটক নিয়ে একটা বই ছেপে দিয়েছেন। কিন্তু বড় এই দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তিনি যেখানে আছেন ভালো থাকবেন। তার কিছুদিন পর উনি গত হয়েছেন। অশোক রায় নন্দী নিশ্চয়ই। আচ্ছা, আপনার বইটার কি নাম ছিল? নাট্যত্রয়ী। আপনারা দেখছেন এই বইটা, এটার মাঝে আপনি কি আমাদের দর্শকদের কি বোঝাতে চেয়েছেন? আমার যে নাটকগুলা লেখা এটার মধ্যে সমাজ সংস্কারমূলক, হ্যাঁ, নাটক সবটার মধ্যেই এরকম কিছু ঘটনা থাকে। এখানে আছে একটা, যেমন শহরে নতুন, গুণধর, আল্লাদির জন্মোৎসব। হ্যাঁ, এই 3টা নাটকই নারী কেন্দ্রিক। মানে আমাদের সমাজের নারীরা কোন অবস্থানে আছে, হ্যাঁ, এইটার উপরেই আমি জোর দিয়ে নাটকগুলো লিখি। যেমন শহরে নতুন নাটকে আপনার এই একজন মহিলা, সে গ্রাম থেকে আসে, কিছু একটা করে খাবে এখানে, এরকম একটা ব্যবসা, তার জীবন জীবিকার একটা স্থান করে নেবে শহরে। কিন্তু সদরঘাট নেমেই তিনি বিভিন্ন রকম টাউট বাটপারের পাল্লায় পড়ে, এবং সেখান থেকে একজন কবিতা বিক্রি করে কবিয়াল, সে তাকে সেখান থেকে উদ্ধার করে আশ্রয় দেয়। তো এই নাটক, যেমন গুণধর নাটকটা একটা বয়স্ক মামা যিনি বিয়ে শাদী করেননি, 2জন ভাগনাকে সে পেলে পুষে বড় করে, কিন্তু দেখা যায় যাদের বড় করেছে তারা একসময় টোকাই ছিল, কিন্তু তাদের স্বভাব ভালো হয়নি, তার কাছে এত সুযোগ সুবিধা সে তার নিয়েছে, তারপরে তার সঙ্গে বিট্রে করেছে। মানে মূলত যা ভাইয়ের লেখা আমরা দেখলাম, তাতে সবকিছু আমাদের সমাজ সংস্কার এবং মানুষের কল্যাণে যাতে কাজ হয়। আল্লাদির জন্মোৎসব, এটা আমার একটা জানা কাহিনী। একজন আমাকে বলেছে, আমার এক বন্ধু চৌধুরী মনিরুল ইসলাম, তার বাড়ি বাগেরহাট, সে আমাকে একটা বললো যে আমাদের কোট মসজিদের সাথে বাড়ি, তো সেইখানে কিছু পাগল পাগলি, হ্যাঁ, তারপর বিভিন্ন লোকজন থাকে, অনেক ঘুমিয়ে থাকে রাতে, যাদের কোর্টে কাজ আছে, দূরে মফস্বলে যাবে, ওখানে ঘুমিয়ে থাকে। তো ওইখানে একটা পাগলি আছে, এত সুন্দর দেখতে, হ্যাঁ, সে ওইখানে বিভিন্ন হোটেল টোটেলে পানি দেয়, থালা বাসন মাঝে জীবিকা করে, কিন্তু সেও এখানে নিরাপদে থাকতে পারে না। হ্যাঁ, সে একটা গর্ভবতী হয়ে যায় এক সময়, গর্ভবতী হয়ে গেলে, হ্যাঁ, তার সঙ্গে একটা পাগলেরও সম্পর্ক ছিল, পাগলটা তাকে ভালোবাসতো, আপনাদের আধা পাগল এরকম, ওরাও ওইখানে থাকতো। তো এক পর্যায়ে মেয়েরা আসলে যে নিরাপত্তাহীন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সে দেখা যায় এমন একটা জিনিস যে আমাদের দেশে যে মৌলিক অধিকার আছে 5টা, এই অধিকারগুলো আমরা কিন্তু সঠিকভাবে পাই না, শিক্ষা, স্বাস্থ্য, লেখাপড়া, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান, তো এইগুলা, চিকিৎসা, আমি এই আল্লাদির জন্মোৎসবে আমি এইটাকে তুলে ধরতে চেষ্টা করেছি। সে ওই একটা বাচ্চা প্রসব করে, সেটা স্টেশন আছে না, স্টেশনের পাশে একটা ঝোপের মধ্যে, কিন্তু আমরা সভ্য জাতি হিসাবে যদি আমাদের দাবি করি, তাহলে একটা মেয়ে সে বাচ্চা প্রসব করবে ঝোপের মধ্যে কেন? হাসপাতালে ক্লিনিক তো যাওয়ার কথাটাকে কে নিয়ে যাবে তাকে, সে কি বোঝে ক্লিনিক?
বোঝে? বোঝে না। তো এইসবের উপরে আমি আমার নাটকগুলো লেখা। অসাধারণ অসাধারণ। এরকম আমার 14-15টা নাটক আছে যেগুলোকে, আর বিটিভিতে আমি যেগুলো করি সোশ্যাল অ্যাওয়ারনেস এর উপরে, স্বাস্থ্য পরিবার পরিকল্পনার। আমাদের আলী ইমাম সাহেব আছেন না, মারা গেছেন উনি, শ্রদ্ধেয় একজন লেখক, ভালো প্রডিউসার ছিলেন। তার যে তিনি একসময় স্বাস্থ্য পরিবার পরিকল্পনার ওই যে বিভাগটা, ওটার প্রধান ছিলেন। হ্যাঁ, এখানে আপনি অনেক লিখেছেন। হ্যাঁ, এবং উনি আমাকে 2 বার ইউনিসেফের পাঠিয়েছেন ওয়ার্কশপ করার জন্য নাট্যকার হিসাবে, এবং আমি ওই 2 বার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে স্বাস্থ্য পরিকল্পনার নাটক লিখতাম। আমার মনে হয় আপনিও আমার নাটকে অভিনয় করেছেন। আচ্ছা ভাই, তা নাট্যকার হিসাবেও আপনি প্রতিষ্ঠিত, শিল্পী হিসাবেও প্রতিষ্ঠিত, অভিনেতা হিসাবেও প্রতিষ্ঠিত, একজন ডিরেক্টর হিসাবে প্রতিষ্ঠিত, ইভেন একজন সফল মানুষ হিসাবে, একজন বাবা হিসাবে আপনি সফল। এবং আজকে আমরা এই অনুষ্ঠানে আপনার সাথে গল্প করে জানতে পারলাম আমাদের অনুষ্ঠানটাও সফল, যে আপনার মতো একজন সফল ব্যক্তিকে পেয়েছি। আচ্ছা, আমরা একটু পারিবারিক বিষয়ে আলোচনা করতে চাই। আপনার সন্তান কয়জন? আচ্ছা, আমার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা বড়। ছেলেটা যে আমি আগে বলেছি যে ও এখান থেকে মাস্টার্স করেছে, তারপরে বিদেশে লেখাপড়া করেছে সাউন্ড অ্যান্ড ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার উপরে, নর্থ ইস্ট ওয়েলস ইউনিভার্সিটিতে, ইংল্যান্ডে। হ্যাঁ, সেখান থেকে লেখাপড়া করে ওইখানে আবার চাকরি করতো। চাকরি করার পরে ওখানে সে নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, বিয়ে শাদী করেছে। হ্যাঁ, বাঙালি মেয়েই, আমাদের দেশীয় কেরানীগঞ্জের। তো ওরা এখন ওইখানেই আছে। হ্যাঁ, ওই মেয়েটাও ওইখানেই লেখাপড়া করেছে একসাথে। তো ওইখানে আছে। ওর একটা ছেলে ছোট আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে। এই নাতিপুতি সব আছে, এবং ওরা স্থায়ীভাবেই বসবাস করে। ওরা 2 জায়গায় ওরা থাকে, বলতে গেলে ওদের 2টা বাড়ি আছে ওয়েলস। একটা হলো আপনার ইস্ট লন্ডনের অ্যাসেক্সে, আর একটা হলো ওয়েলসে। হ্যাঁ, আর মেয়েরা কি করছে? মেয়েরা ওই যে ছোট মেয়েটা গান করতো ছোটবেলাতে, বড় তো বিটিভির তালিকাভুক্ত শিল্পী বিশেষ শ্রেণীতে ভালো গান করতো। বা বিষয় বলবো না, দর্শকরাও বা তার যা ভক্তরা আছে সবাই বলতো। কিন্তু এখন একটু স্লো হয়ে গেছে, কারণ কি তারও সন্তান হয়েছে 2টো। আচ্ছা, মানে ফ্যামিলি নিয়ে সে সুখে আছে। ওরা ওদের ব্যবসা আছে দুবাইতে আর সৌদি আরব। ওরা মাঝে মধ্যে ওইখানে চলে যায়। আচ্ছা, থাকে, আমার পাশাপাশি থাকে। ওদেরও বাড়ি দক্ষিণ বনস্থিতি, গাড়ি বাড়ি সবকিছুই আছে, আল্লাহ রাখছে ভালো। বড় মেয়েটা ওই রকমই নয়াটলা বিয়ে দিয়েছি, নয়াটলা। হ্যাঁ, তারাও জমিদার ফ্যামিলির মতো বলা যায়, তারা ওইভাবেই। আচ্ছা, এই এত কিছুর মাঝে মানে ভাবি আপনাকে কেমন দেখে? দেখবে না কেন? কারণ তো তার যখন বিয়ে হয়েছে তখন তাদের বাড়ির লোকজন এসেছিল আমাকে দেখতে। এসে দেখে যে আমি সেই নাটক করতেছি কুয়াশা কান্না। আপনি রোমান্টিক অভিনয় করছেন। তো তারা এসে দেখে কি বললো? বা ব্যাপারটা হয়েছে কি, ঘটক আমার যে ওয়াইফ, তার চাচাকে নিয়ে এসছে। চাচাও আমার বয়সী তখন। হ্যাঁ, তো নিয়ে এসছে, আমার পরিবার দেখবে, আমি কেমন দেখবে, এগুলো দেখাশোনার ব্যাপারটা বেশ, তারপরে পাকাপাকি হবে, এরকম একটা ব্যাপার নিয়ে এসছে। তো আসার পরে দেখে আমি নাটক করছি মঞ্চে, আমার গ্রামের মঞ্চ তো, ওখানে মঞ্চটাকে বানাতে হয় আমাদের নিজেদেরই, বাঁশ ঝাড় কেটে টেটে করে। হ্যাঁ, হেজাক লাইট দিয়ে তখন নাটক। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, হেজাক লাইটের নাটক। দিয়ে পেছনটা ঘিরানো। না, সেট টেট আমরা আবার শাঁখারি বাজার থেকে নিয়ে গেছি, ওখান থেকে মেকআপ ম্যান সবকিছুই নিছি, কিন্তু আর্টিস্টও বাইরের মেয়েরা, আমার ছেলেরা ওইখানকার সব। তো ওইখানে দেখছে যে আমি রোমান্টিক চরিত্র অভিনয় করছি, তো দেখে টেকে গেছে। যে তারপরে বাড়িতে যে ওনার এলাকা গৌরনদী, বরিশাল, ওনার বড় ভাইয়ের কাছে যে বলেছে, মানে আমার শ্বশুর, যে সবকিছু ঠিক আছে, কিন্তু ছেলে তো নাটক করে, বড় বড় চুল, নাটক করে, তো কি সমস্যা কি তোর? আমার শ্বশুর কিন্তু কাস্টমে তখন চাকরি করেন। হ্যাঁ, সমস্যা নয়, ভালো ছেলে, ভালো বংশীয় ছেলে, খন্দকার বংশের ছেলে, হ্যাঁ, লেখাপড়া জানার ছেলে, তা সমস্যা কি? আর্ট কালচার তো শিক্ষিত লোকজনেরই দরকার।
হ্যাঁ, তো এইটা বলছি পরে, এটা তো আমি পরবর্তীতে জেনেছি আর কি যে এই ঘটনা ঘটেছে। শ্বশুরও আপনার খুব সাপোর্ট করেছে। তখন সে এসছে। এখন উনি কি জীবিত আছেন? 100 বছর বয়স, উনি জীবিত আছেন। হ্যাঁ, তারপরে হয়েছে কি যে ওই আমার লালকুঠিতে আবার আর একটা নাটক, এম এ কাশেম নাম একজন পরিচালক ছিল, ওনার লেখা নাটক পালকি, সেইখানেও আমি একজন ওইরকম না হিরো, লালকুঠির ছোট হলটাতে। তা এই ওটা নতুন বউ, সে তারা নিয়ে গেছে, তার দেবর টেবররা, আমার বোন টোনেরা সব গেছে, প্রায় 12-13 জন ফ্যামিলির লোক, হ্যাঁ ফ্যামিলির বন্ধু বান্ধব তখন এরকম যেত আর কি আগে নাটক দেখতে। দেখার পরে সবাই তো তাকে সঙ্গে টিটকিট মারা শুরু করলো, দেখো কি করে মিয়া ভাই। ওই তখন নায়িকার হাত ধরেছে, কাঁধে হাত দিয়েছে, এরকম বলে। সেই আসলে বিষয়টা ভালোভাবে নিতে পারিনি, আগে শুনেছে যে, কিন্তু এখন তো নিজেই দেখলো। হ্যাঁ, দেখার পরে সে তো একটু মনক্ষুণ্ণ, রাতে এসে কথা বলেন আমার সঙ্গে। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলো যে স্টাডি করে ওইটা অভিনয়, এবং মানুষের যে যাই কিছু বলুক, এটা সিরিয়াসলি কেউ কিছু বলেনি বা কিছু না। হ্যাঁ, এবং উনি এখনো আপনাকে সাপোর্ট করছে, যার কারণে সাপোর্ট করবে না কেন, উনি তো ছোটবেলায় আমার ছেলে মেয়েরা যখন ছোট আর কি, তখন ওই বিটিভিতে রেডিওতে ওরা প্রোগ্রাম করতো, তো বাচ্চাদের শিশুদের, হ্যাঁ ওদের নিয়ে যেত, আসতো, বড় হওয়ার পরেও যেত। আচ্ছা, আমরা এই ফাঁকে কিন্তু, যেহেতু আপনি একজন শিল্পী, আমরা গানের কি এক লাইন একটু শুনতে পারি না? খালি গলায় গাইবো? খালি গলায় এটা এক লাইন শুনি একটু, যেহেতু অনেক কথা আমরা আমরা শিল্পীর কণ্ঠে গান শুনবো না, তা তো হয় না। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। বাহ, অসাধারণ অসাধারণ। এখন সুরটা তো ঠিক আগের মতোই আছে। না, এটা তো একটু রেয়াজ করা লাগে, তো এখন রেয়াজ নেই বা করি মাঝে মধ্যে। তারপরে এখন আপনার সময়টা পাস হচ্ছে নাটক দিয়ে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় নাটক করি। আচ্ছা, আপনি এই যে এত নাটক, বিজ্ঞাপন, সিনেমা অনেক কিছু অভিনয় করছেন এবং করে যাচ্ছেন, সম্মাননা কেমন পেয়েছেন? এটা হয় কি, এখন তো বিভিন্ন চ্যানেল হচ্ছে, বেসরকারি, সরকারি, তারপরে ইউটিউব, হ্যাঁ কম্পিটিশন বাজার। আর তাছাড়া আমি এটার উপরে মানে কাউকে কোনো কিছু জোর দিই না, যখন যার অ্যাবিলিটি যা আছে দেয়, আমি ওটাই সন্তুষ্ট হই। রেডিওতে নাটক করলে একটা ফিক্সড ইয়ে আছে, দুরন্ত টেলিভিশনে ভোকাল আর্টিস্ট, ওখানে একটা ফিক্সড আছে, ভালো হয়। বিটিভিতে করলে আমি ওই সম্মানের কথা বলছি না, সম্মাননা। মানে সম্মাননা পদক তো অনেকেই আমি দেখেছি আপনার ঘর ভরা। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা অন্য জায়গা, কেটে দিন ওটা নাকি। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, সম্মাননা বলতে কি, আমি তো এটার পেছনে দৌড়াই না, যখন যারা ভালো মনে করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেয়। দেখলাম যে অনেক অনেক আপনার ঘরে চারিদিকে সব, এই কেমন লাগে সম্মাননা যখন পান? অবশ্যই এটা সম্মাননা আমার কাজের একটা স্বীকৃতি, তাই না, যে আমি এত পরিশ্রম করি, দিন ধরে আছি এই লাইনে লেগে। হ্যাঁ, এটা যদি কেউ ভালো মনে করে, আমাকে প্রশংসা করে বা সম্মানিত করে, এটা তো অবশ্যই ভালো লাগবে। আপনার কাছেও নিশ্চয়ই লাগেন, তাই না? অবশ্যই। হ্যাঁ, আরেকটা কথা জানতে চাই, এখনকার শিল্পী যারা, তারা কিন্তু মঞ্চে এত সময় দিতে চান না বা চায় না অনেকেই। তারা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গুলো আসছে, সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু একজন শিল্পী হিসাবে, একজন নাট্যকর্মী বা নাট্যকার বা ডিরেক্টর বা অভিনেতা, যে কোনো সেক্টরে একজন এস্টাবলিশ হতে গেলে মঞ্চ, থিয়েটারের গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? আমি মনে করি কি, মঞ্চটা একটা ইনস্টিটিউট, যেখানে শেখার জায়গা। যেহেতু আমার দল সুষম নাট্য সম্প্রদায়, হ্যাঁ, সেই দলে যারা কাজ করে, আমরা তাকে শিখিয়ে পড়িয়ে মঞ্চে উঠাই। হ্যাঁ, যেহেতু আমার ওই বিদ্যাটা আছে আর কি, আমি নিজেও শিখে এটা আমি ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে আমি মনে করি, বা সবাই মনে করবেন, আপনি মনে করবেন, মঞ্চটা এটা একটা ইনস্টিটিউট, একটা সেখান থেকে শেখার কিছু আছে। আমি যদি আমি নাটক করতে যাই, শুদ্ধ সঠিক উচ্চারণ যদি না করি, তাহলে কি হয়, দর্শকরা নেবে না। আমি যদি মঞ্চে
মানে কোন জায়গায় দাঁড়িয়ে কোন কথাটা বলবো এবং কত জোরে বলবো, এই প্রজেকশনটা যদি আমার জ্ঞান না থাকে, আমি হেঁটে কত দূর আসবো, কি করব না করব, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো তো আমাদের শেখাতে হয়। এবং অবশ্যই যারা আমার, শুধু আমার না, বিভিন্ন দল আছে যারা নাটক করেন, সরি, হুম, তাদের প্রতিটা দলেই এরকম কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, সেখান থেকে শিখে গেলে যে কোনো জায়গায় নাটক করতে গেলে, মঞ্চে হোক, ওই টেলিভিশন টেলিভিশনে হোক, হোক, চলচ্চিত্র চলচ্চিত্রে হোক, ইউটিউব হোক, কাজে লাগে। কাজে লাগবে, রাইট। হ্যাঁ, এবং এটা খুবই দরকার, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো একজন প্রতিষ্ঠিত অভিনেতা হতে গেলে তার কি কি গুণ থাকা উচিত আপনি মনে করেন? আমি মনে করি যে সময় দিতে হবে, সময়কে সময় দিতে হবে। আমার কাছে একটা জিনিস লাগে কি, যে আমাকে কেউ যদি 5টায় সময় দেয়, আমি ঠিক 5টায় হাজির হব। কেন? এরপরে আমাকে একটা অপরাধ মনে হয় যে আমি সময় মতো যেতে পারলাম না। এই গুণটা কিন্তু সবার আগে থাকতে হবে, যে আমি 5টাই তো আগে যেয়ে বসে থাকবো, কিন্তু আমার জন্য একজন অপেক্ষা করবে, সে সময় নষ্ট করবে, সে বিরক্ত হবে, এই জিনিসটা স্বাভাবিক। ভাল লাগে না আমার কাছে। এটা আমি ধারণ মানে করি। সময়ের কাজ সময়কে মূল্য দিতে হবে। হ্যাঁ, সময়কে সময় দিতে হবে, এইটাই কথা। হ্যাঁ, আর কি, তারপরে কমিটমেন্টের জায়গাটাও আছে, সেটাও ঠিক রাখতে হবে। তারপরে সবার সঙ্গে মিশে, হ্যাঁ, করে নাটক করতে হবে। এখন আমি যদি একটা ভাব নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার কো আর্টিস্টরা না উৎসাহ পাবে না। আমার সবারই উচিত যে লেভেল থেকেই আসুক, সবার সঙ্গে মিলে মিশে একটা কাজটাকে সমাধান করা, এই ডিরেক্টরকে হেল্প করা। বাহ! আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আরেকটা কথা আমাদের জানার ছিল, সেটা হলো, আমরা যেহেতু মানুষ, আপনার জন্ম 1953 সালে। হ্যাঁ, হ্যাঁ? 53 আর এটা হলো 2025। তার মানে 72 ইয়ার্স 71 বছর পার হয়েছে। তার মানে এই যে 71 বছর বয়সে আপনি সো ইয়াং, আমরা চাই 71 না, আপনার সেঞ্চুরি পার হোক। এটা তো অবশ্যই চাই, মন থেকে চাই, এবং আপনারা সবাই চাইবেন। আপনাদের দোয়া, ভালোবাসা। যেহেতু আমাদের জন্মগ্রহণ হয়েছে, আমাদের মৃত্যু হবে, এটা চিরসত্য। তো মৃত্যুটাকে আপনি কেমন দেখেন? এটার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। যে কোনো সময় যে কেউ মৃত্যুতে ডাক দিতে পারে, তাই না? চলে যেতে হবে সবকিছু রেখে। কারণ আমার তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, একটা কথা আছে না, তাই না? আমি এই যে কথাবার্তা বললাম, দেখা গেল যে এটা প্রচার হওয়ার আগেও আমি চলে যেতে পারি, তাই না? তখন তো আমরা সেটা চাই না। আমরা চাই আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় আনোয়ারুল ভাই মিনিমাম সেঞ্চুরি করুক। হ্যাঁ, সেটা আমরা চাই। তো আরেকটা কথা আমাদের জানার ছিল, সেটা হলো শৈশব, কিশোর, যৌবন, তারপরে পৌরত্ব বা বার্ধক্য, মানুষের যে বিভিন্ন কাল আছে, নাটক, সিনেমা বা চলচ্চিত্র বা মানুষের জীবনেরও কিন্তু এরকম আপ ডাউন থাকে। তো কোন সময়টা বেশি আপনার দোলা দেয়? শৈশবটা। তার আমি একটা কথা বলি, 1965 সাল থেকে কিন্তু আমি নাটক দেখি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, তখন ওই বিভিন্ন অফিস আদালতের নাটক এখানে ওরা করতো ভাড়া করে, এবং আমি প্রতিষ্ঠিত শিল্পীদেরও আমি দেখেছি। হ্যাঁ, তো ওই জিনিসটা ভাসে চোখে। আচ্ছা, আমার আরেকটা কথা জানার ছিল, যে কমার্শিয়াল নাটকে আপনি ডিরেকশন দিয়েছেন। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত এবং পপুলার আর্টিস্টরাও কিন্তু কমার্শিয়াল নাটক করেছে। তো সেরকম আপনি কাদের ডিরেকশন দিয়েছেন? যেমন এই যে ওয়াহিদা রহমান নামে একজন ছিল, উনি কাজ করেছেন। তারপরে যে দিলারা ইয়াসমিন, তারপর পাপিয়া সুলতানা পুতুল, এরা কিন্তু, পাপিয়া সুলতানা পুতুল একদম ভালো ভোকাল আর্টিস্ট, হ্যাঁ, সে ডাবিং কন্যা বলা হয় তাকে। তারপরে যে ডিরেকশন, আমার কো আর্টিস্ট ছিল, এর মধ্যে ছিল মুজিবুর রহমান ছিল, তারপরে যে রাতিন মারা গেছে, পুরনো ঢাকার প্রবীর মিত্র, আমার কিন্তু একই দলে কাজ করেছে, প্রতিদ্বন্দ্বী পরেশদার এখানে। হ্যাঁ, তাই এরকম আমি ডিরেকশন বলতে কি, অফিস আদালতের নাটক তো, সেইখানে তো আর বড় বড় খুব বেশি খেলাধুলা থাকে না। তো অগ্রণী ব্যাংকে কিছু প্রতিষ্ঠিত ভালো আর্টিস্ট ছিলেন, তারা অনেকের নাম মনে আছে, অনেকেরটা মনে নেই। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? বিশাল প্রশ্ন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা সুস্থ হয়ে সবল হয়ে এই অঙ্গনে বিচরণ করতে চাই। যে যেখানে আছে সবাই ভালো থাকবে,
ভালো সংবাদটাই যেন পাই, এইটাই প্রত্যাশা করি আর কি। আচ্ছা, আপনার কি অপ্রাপ্তির কোনো কিছু আছে? কোন জিনিসটা পাননি যার জন্য এখনো কষ্ট হয় বা হতাশাগ্রস্ত হন বা এরকম? এরকম কিছু আমার লজিকে নাই, এটা আমি ভাবি না কখনো। আমি ভাবি যে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর বাইরের আমি কিছু চাই না। বাহ! অসাধারণ একটা কথা। আসলে আমাদের ভিতরে যে লালসাটা বা প্রত্যাশাটা, এটা যত ক্ষুদ্র থাকবে ততই আমরা সুখী এবং ততটাই সফল আমি মনে করি। তো আমরা অনেক কথা বললাম, এভাবে আপনার সাথে কথা বলতে আরো অনেক ভালো লাগে এবং অনেক কিছু জানার আছে। তো সর্বশেষ, যেহেতু অনুষ্ঠানের একটা সময় নির্ধারণ থাকে, তো আমাদেরও শেষ করতে হবে। তো আপনার কি কোনো কিছু জীবনের স্মৃতি, মজার ঘটনা? আচ্ছা, মজার ঘটনাটা হলো কি, যেহেতু আমি একজন নাটকের মানুষ, নাটক নিয়েই বলি, ব্যক্তিগত জীবনে তো অনেক মজার ঘটনা আছে, তাই না? এটা হলো কি, আমরা নাটক করতেছিলাম চুনকুটিয়া হাই স্কুল মাঠে। তো ওই স্কুল মাঠে এই প্রচুর দর্শক হয়, যেহেতু এরকম একটা নাটকের আয়োজন হলে গ্রাম অঞ্চলের লোকজন তো তখন বিনোদনের তেমন কোনো বিশেষ জায়গা নাই, তাই না? নাটক দেখতে আসে। তো সেইখানে নাটকে একটা দৃশ্য ছিল, যেহেতু নাটকের নাম ইতিহাসের কলঙ্ক, মুক্তিযুদ্ধ ভিত্তির উপরে, ভিত্তি করে। তো যুদ্ধের সময় আমাদের একজন সহযোদ্ধা সে পাক সেনার গুলিতে মারা যায়। তখন তাকে তো দাফন কাফন করতে হবে, তার বাড়িতে নিয়ে যেতে হবে। তো এই নিয়ে আমরা ওই সিকোয়েন্সটা ছিল আমাদের, করতেছিলাম। তো তো তখন তাকে মানে জাগিয়ে নেওয়া 2-3 জন একটু কঠিন, শক্ত, ভারী, তাই না? তো আমরা পারতেছিলাম না, না পারার কারণে তো খুব কষ্ট করে তাকে উঠে কাঁধে নিতেছিলাম। এর মধ্যে এক দর্শক সে লাফ দিয়ে স্টেজে উঠে গেছে, উঠে গেছে বলে আপনারা সরেন, আমাকে ধরতে দেন। হ্যাঁ, তো আমরা তখন হাসবো না, ধরতে দেন। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে গাট তুই যা তুই সর, তোর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তো ও যায় না, ওটা না ধরবে, উঠাবেই। আমাদের কষ্ট দেখে ও কষ্ট লাগছিল। হ্যাঁ, ঠিক আছে, আসছে যখন যা উইংস এর বাইরে চলে গেছি। এরপরে হয়েছে কি, ওই আমার যে কো আর্টিস্ট মেহেজান, হ্যাঁ, ও এটা সহ্য করতে পারে নাই। ওনা করে হারামজাদা 2 চর দিছে, ও দিছে দৌড়, ওরে পিছে পিছে দৌড়, যে সামনেটা পুকুরের মতো ছিল সেই পুকুরে যায় শীতের দিনে। মানে তুই কেন আসলি, ঢুকলি কেন? আসলে উনি আবেগে চলে এসছে না, এরকম অনেক ঘটনা ঘটে না, যে কাকে যে জুতা মেরেছে ভিলেনকে। হ্যাঁ, এরকম অনেক, আমরাও নাটকে অনেক মার খেয়েছি নাটক করতে যাই। তো এরকম অনেক অনেক স্মৃতি, অনেক ঘটনা আমরা শুনলাম, এবং আপনারা জানলেন আমার প্রিয় ভাইয়ের এই যে বর্ণাঢ্য জীবনের অনেক আয়োজন। আমরাও চাই সামনে ভাই আরো বেশি বেশি ভালো ভালো প্রোডাকশন আমাদেরকে উপহার দিবেন। আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ইভেন সামাজিক স্বীকৃতি এবং বিভিন্ন সরকারিভাবে যেন স্বীকৃতি আপনি পান, সেটাও আমাদের একটা দাবি বা আমাদের একটা চাওয়া থাকবে। তো আপনি অনেক ভালো থাকবেন। আমার দর্শকদের যদি কিছু বলতেন। দর্শকের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বাংলা নাটক দেখবেন, দেশের নাটক দেখবেন, দেশের সংস্কৃতিকে ভালোবাসবেন, এবং আমাদের যারা নাট্যাঙ্গনে আছি তাদের কাছে পাশে এসে দাঁড়াবেন। হ্যাঁ, যখন যে অ্যাঙ্গেল থেকে প্রয়োজন হয় পাশে থাকবেন, এটাই আমার কাছে প্রত্যাশা। আরেকটা দোয়া করবেন, আমি যতদিন বেঁচে থাকি আমি যেন এই অঙ্গনের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারি। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা। বন্ধুরা, বড় ভাইয়ের কথার রেশ ধরে আমি বলতে চাই যে আমরা বাংলা সংস্কৃতি এবং বাংলা নাটক, গান, বাংলা কৃষ্টি কালচারের সাথে থাকবো, কারণ আমরা বাংলাদেশী। এই দেশটা আমাদের সবার। এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে আমাদের সংস্কৃতি অঙ্গনের সাথে সংযুক্ত থাকতেই হবে, কারণ সংস্কৃতি বিপ্লব ছাড়া দেশের অর্থনৈতিক বিপ্লব বা সমৃদ্ধি কখনোই সম্ভব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সফল যারা। তবে বন্ধুরা, যাওয়ার আগে আমরা আমার প্রিয় বড় ভাই আনোয়ারুল ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা শেষ করব। তুমি আছো, সবই আছে, তুমি নাই কিছু না। মরণের পরে যদি জীবন থাকে,
সে জীবনে প্রিয়া তুমি আমার হবে। এত আশা ভালোবাসা হারাতে দেব না কিছুতে। তুমি আছো সবই আছে, তুমি নাই কিছু কিছু নাই, তুমি নাই কিছু